বলবো যে তিনটা ইম্পর্টেন্ট স্টিমুলেন্ট যারা অ্যাসিড সিক্রেশনের সাথে জড়িত হচ্ছে গ্যাস্ট্রিন যেটা লোকাল হরমোন, অ্যাসিটাইলকোলিন যেটা নিউরোট্রান্সমিটার অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এছাড়া লোকাল হরমোন আরেকটা যেটা হচ্ছে হিস্টামিন। গ্যাস্ট্রিন, হিস্টামিন এবং অ্যাসিটাইলকোলিন এরা হচ্ছে মূল যারা অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেশন করে। এখন ইয়েতে অ্যাসিড সিক্রেশনের মূলে যাব না, আর আমরা পেপটিক অ্যাসিডের প্যাথোলজিতে চলে যাব। প্যাথোজেনেসিস কিভাবে হয় যেটা বলেছিলাম যে কিছু ফ্যাক্টর হচ্ছে ডিফেন্স দিচ্ছে, কিছু ফ্যাক্টর হচ্ছে ডেঞ্জার করার চেষ্টা করে, হার্ম করার চেষ্টা করে, যাদেরকে আমরা অ্যাগ্রেসিভ ফ্যাক্টর বলি। এই দুটোর যখন ইমব্যালেন্স হয় তখনই আমরা আলটিমেটলি পেপটিক অ্যাসিড ডিজিজে পেশেন্টকে সাফার করতে দেখি। ডিফেন্সিভ ফ্যাক্টরগুলোর মাঝে আছে তোমার মিউকাস, বাইকার্বনেট লেয়ার, ব্লাড ফ্লো, তারপর হচ্ছে ব্লাড ফ্লো এর মাধ্যমে রিনিউয়াল অফ দ্য ড্যামেজ সেলগুলো হয়, টার্নওভার হয় ভালো, প্রোস্টাগ্ল্যান্ডিন মিউকাস সিক্রেশন বাড়ায় দিয়ে প্রোটেকশন দেয়, ফসফোলিপিড, ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার সিস্টেম, টাইট জাংশন অফ দ্য মিউকোজা, এগুলো হচ্ছে তোমার প্রোটেক্টিভ বা ডিফেন্সিভ ফ্যাক্টর। আর অ্যাসিড, পেপসিন, বাইল সল্ট, এনএসআইডি, এইচ পাইলোরি, সিগারেট স্মোকিং বা কর্টিকোস্টেরয়েড ইউজ, এরা সবাই হচ্ছে গিয়ে তোমার অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। তো কোনো কারণে যদি ডিফেন্সিভ ফ্যাক্টর কমে যায় অথবা অ্যাগ্রেসিভ ফ্যাক্টর গুলো বেড়ে যায় তখনই তোমার পেপটিক আলসার ডিজিজ হবে। কি কি ড্রাগ আমরা দেই পেপটিক আলসারে সেটা আমরা জানতে হবে। প্রথমে হচ্ছে যেহেতু তোমার অ্যাসিড সিক্রেশনের সাথে সম্পর্ক, তাহলে কিছু ড্রাগ আছে যারা অ্যাসিড সিক্রেশন কমায় দেয়। আর অ্যাসিড সিক্রেশনের সাথে জড়িত হচ্ছে হিস্টামিন রিসেপ্টর, H2 রিসেপ্টর। তাহলে H2 রিসেপ্টর ইন দ্য প্যারাটাল সেল, ওটাকে যদি তুমি বন্ধ করে দাও তাহলে তোমার অ্যাসিড সিক্রেশন কমে যাবে। তাহলে এরকম ড্রাগ গুলো হচ্ছে সিমেটিডিন, রেনিটিডিন, ফ্যামোটিডিন, নাইজাটিডিন। আর কিছু অ্যাসিটাইলকোলিন যেহেতু জড়িত সিক্রেশন বাড়ায়, তাহলে মাস্কারনিক রিসেপ্টরের সাথে সম্পর্কিত প্যারাটাল সেলে, তাহলে অ্যান্টি মাস্কারনিক ড্রাগ দিয়েও আমরা পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট দিতে পারবো। সিলেক্টিভ M1 রিসেপ্টর ব্লকার গুলোর নাম হচ্ছে পাইরিনজেপিন, টেলিনজেপিন। আর ফাইনাল সিক্রেশনের পাথওয়েতে তোমরা দেখবে যে ফিজিওলজিতে পড়েছো অ্যাসিড সিক্রেশনের সাথে হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের সাথে জড়িত, যেটাকে আমরা প্রোটন পাম্প নামে চিনি। তাহলে প্রোটন পাম্প তো হচ্ছে ফাইনাল পাথওয়ে ফর অ্যাসিড সিক্রেশন, ওটাকে যদি আমি বন্ধ করে দেই তাহলে আমাদের কিন্তু পেপটিক আলসার ডিজিজটা হবে না। অ্যাসিড সিক্রেশন আমরা বন্ধ করে দিতে পারবো বাই প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন অমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, রেবিপ্রাজোল। এই আগের স্লাইড যেটা সিক্রেশন, এটা আমি আর বলি নাই কারণ এটা ফিজিওলজির ব্যাপার, তোমরা জানো। এখানে ওই যে H2 রিসেপ্টর আছে, তারা আলটিমেটলি হাইড্রোজেন পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভেশন করে, কি কি হয় এগুলো সব তোমরা জানো, এই জন্য আমি এই স্লাইডটা বলি নাই। ঠিক আছে, মানে ফিজিওলজিতে অ্যাসিড সিক্রেশনটা আবার একটু দেখবা। এটাই, শুনতে পারছো আমার কথাগুলো? জি ম্যাম। আমার কথা জি ম্যাম শুনতে পারছো? জি ম্যাম। আচ্ছা, অ্যাসিড সিক্রেশন কমানো ছাড়া এমন যদি হয় যে এখন অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে, অ্যাসিডিটি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কোনো ড্রাগ আছে কিনা সেটা যদি জিজ্ঞেস করি তখন তোমরা বলবা হ্যাঁ আমাদের ড্রাগ আছে। যারা অলরেডি অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে নিউট্রালাইজেশন করতে হবে অ্যাসিডকে, সেই রকম ড্রাগ হচ্ছে অ্যান্টাসিড। অ্যাসিড নিউট্রালাইজেশনে কাজ করে যারা। সিস্টেমিক আছে, নন সিস্টেমিক আছে, অ্যান্টাসিডের ডিটেলস পড়তে হবে। কোন কিছু ড্রাগ আছে ডিফেন্সিভ মেকানিজমকে আরো প্রোটেকশন দেয়, এনহ্যান্স করে। তাহলে এরকম হচ্ছে মিউকোজাল ব্যারিয়ার যেটা ছিল, যেটা ডিফেন্স দিচ্ছিল, ওটাকে এনহ্যান্স করছে বিসমাথ, চিলেট, সুপ্রলফেট, মিসোপ্রস্তল, এগুলো হচ্ছে সাইটোপ্রোটেক্টিভ নামে পরিচিত। আর যেহেতু দেখলা যে অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়ে পেপটিক আলসার হতে পারে হেলিকোব্যাক্টেরিয়া দিয়ে, তাহলে H পাইলোরি ইরেডিকেশনও কিন্তু ট্রিটমেন্টের একটা পারপাস অপশন হয়ে যায় যখন H পাইলোরি ইজ দ্য কজ অফ দ্য পেপটিক আলসার, আদারওয়াইজ নট। উই হ্যাভ টু বি শিওর, দেন ইউ হ্যাভ টু গিভ। আচ্ছা, একটা একটা করে যদি একটু ইনফরমেশন নেই, তাহলে H2 রিসেপ্টর ব্লকার গুলো কিভাবে কাজ করে। প্যারাটাল সেলে যেহেতু H2 রিসেপ্টর আছে, এই ড্রাগ গুলোর স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার জন্য হিস্টামিনের সাথে তারা গিয়ে কম্পিটিটিভলি ব্লক করছে H2 রিসেপ্টরকে, আলটিমেটলি হিস্টামিন ইনডিউসড অ্যাসিড সিক্রেশন কমে যাবে। এই হচ্ছে মোদ্দা কথা, একেবারে মোদ্দা কথা। এই ধরনের ড্রাগ গুলো সাধারণত লোয়ার বেজাল, কি ধরনের পেপটিক আলসার ইউজ করা যায়? দে রিডিউস ভলিউম অফ দ্য জুস, তারপরে এই হ্যামত্যান উপকারী ভূমিকাগুলো আলোচনা করা হচ্ছে। ফার্মাকোকাইনেটিক্স আমি এখানে ডিটেলসে যাব না, যেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেখানে চলে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ইউজ। ক্লিনিক্যাল ইউজ মানে H2 রিসেপ্টর ব্লকার গুলো কোন ধরনের পেপটিক আলসার আমরা ইউজ করব। ডুওডেনাল আলসার, বিনাইন গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, জলিনজার এলিশন সিনড্রোম, অথবা সার্জারির আগে বিভিন্নভাবে
বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে তোমরা ইউজ করতে পারছো। মোট কথা আলসার অফ এনি কজ ইউ ক্যান ইউজ দিস H2 রিসেপ্টর ব্লকার। তবে খেয়াল রাখবা, রেশনাল ইউজ অফ H2 রিসেপ্টর ব্লকার যদি জিজ্ঞেস করি তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে যেই ক্ষেত্রে আমি দেখবো পেশেন্টের ইচিং অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে, সাথে সে বলতেছে যে আমার মানে পেট ব্যথা করতেছে, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া এগুলো করতেছে, তখন তুমি বুঝবা যে অ্যালার্জির সাথে হিস্টামিন জড়িত, হিস্টামিনের সাথে H2 রিসেপ্টর জড়িত। তাহলে এই ক্ষেত্রে আমাকে H2 রিসেপ্টর ব্লকারটাই কাজ করতে হবে। অ্যালার্জির সাথে মাস্কারনিক কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে অ্যান্টি মাস্কারনিক ড্রাগ দিয়ে লাভ হবে না। এই জিনিসটাই শুধু একটু খেয়াল রাখবা আলাদা করে রেশনাল ট্রিটমেন্টের জন্য। আদারওয়াইজ রিটেনের জন্য নাম্বার পাওয়ার জন্য এই সবগুলো গদবাধা তো তুমি লিখতেই পারো। H2 রিসেপ্টর কোথায় কোথায় ইউজ করলাম, এই পয়েন্টে কি বুঝে গেছে আমি যেটা বললাম? জি ম্যাম। ওকে, তাহলে যে কোনো ড্রাগেরই অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে, আইদার ডায়রিয়া আর কনস্টিপেশন, বাওয়াল হ্যাবিট অল্টার করে, হেডেক, ফ্যাটিক, হ্যানত্যান করতে পারে। যেটা এন্ডোক্রাইন অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে মূলত সিমেটিডিন করে। সিমেটিডিনের স্ট্রাকচারাল সিমিলারিটি স্টেরয়েড এর মতন, এটা ইয়ে করে, কিছু অ্যান্ড্রোজেনিক ইফেক্ট তার আছে। এটা ইনহিবিট দ্য মেটাবলিজম অফ এস্ট্রাডিওল এবং সেরাম প্রোল্যাকটিন লেভেলটা বাড়িয়ে দেয়। সো লং টাইম এবং হাই ডোজ যদি ইউজ করি, দুই একটা ডোজে না, অনেক দিন ধরে এবং অনেক হাই ডোজে ইউজ করলে তখন পেশেন্টের গাইনোকোমেশিয়া হতে পারে বা ইম্পোর্টেন্স হতে পারে মেইলে, আর ফিমেলে গ্যালাক্টোরিয়া হতে পারে, কারণ প্রোল্যাকটিন লেভেল সে কি করছে, বাড়িয়ে দিচ্ছে, তাহলে গ্যালাক্টোরিয়া হতে পারে। এটা এই একটা অ্যাডভার্স ইফেক্টের জন্য সিমেটিডিনকে এখন আর ইউজ করা হয় না ক্লিনিক্যালি। প্রেগন্যান্সি নার্সিং এ তেমন কোনো হার্মফুল ইফেক্ট নেই, মোটামুটি দেওয়া যেতে পারে। আর ড্রাগ ইন্টারাকশনটা সিমেটিডিনেরই বেশি হয়, কারণ ও হচ্ছে এনজাইম ইনহিবিটর। আমরা এনজাইম ইনহিবিশন যখন পড়িয়েছিলাম তখন সি দিয়ে ড্রাগগুলোর কথা বলেছিলাম, সিপ্রোফ্লক্সাসিন, সিমেটিডিন। এই সেই সিমেটিডিন যা পেপটিক আলসার আমরা পেলাম, আর সিপ্রোফ্লক্সাসিন আমরা অ্যান্টিবায়োটিকে গিয়ে পাবো। এরা হচ্ছে এনজাইম ইনহিবিটর, তার মানে এরা অন্য ড্রাগের মেটাবলিজম হওয়ার জন্য যে এনজাইম দায়ী আছে তাদেরকে বাধা দেয়, যেমন ফেনাইটোয়াইন, লিগনোকেইন, ডিগক্সিন, প্রোপানল, নিফেডিপিন, ফেনোবারবিটন, বেনজোডায়াজেপিন, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এইসব ড্রাগগুলো মেটাবলিজম হয় যেই এনজাইম দিয়ে, তাদেরকে এখন ইনহিবিশন করে দিচ্ছে। তাহলে এইসবের ড্রাগের কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা উইল বি কি, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, কারণ ওর এখন মেটাবলিজম হচ্ছে না। তাহলে এইসব ড্রাগের মাঝে যদি কেউ লো থেরাপিউটিক ইন্ডেক্স থাকে, তাহলে এখন কিন্তু শুধু একটা পেপটিক আলসারের ড্রাগ দেওয়ার জন্য সাথে ওই ড্রাগটা সে যদি নেয় যার মেটাবলিজম এখন কমিয়ে দিল, তাহলে ওর কিন্তু অ্যাডভার্স ইফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। দেখো এর মাঝে ডিগক্সিনের থেরাপিউটিক ইন্ডেক্স কম বলছিলাম না? জি ম্যাম। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের থেরাপিউটিক ইন্ডেক্স কম বলছিলাম না? তাহলে এই ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্ট কিন্তু সিমেটিডিনের সাথে দিলে হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? আচ্ছা, কিটোকোনাজল যেটা ওটার ইয়ের জন্য, অ্যাবজর্পশনের জন্য অ্যাসিডিক মিডিয়া দরকার। তাহলে সিমেটিডিন দিলে তো অ্যাসিডিটি কমায় দেয়, ফলে এটার কিটোকোনাজলের অ্যাকশনটা কমে যায়। প্রোটন পাম্প ইনহিবিটর, তাহলে H2 রিসেপ্টর ব্লকার সম্পর্কে কি কি মনে রাখবা, নামগুলো মনে রাখবা, তারপরে কোন ধরনের অ্যাসিডিটিতে ইউজ করা হয় পেপটিক আলসারে এটা মনে রাখবা, আর রেশনাল প্রেসক্রিপশন বললে কোনটা বলতে হবে সেটা বলবা, আর অ্যাডভার্স ইফেক্টে কি পাচ্ছ, আর পার্টিকুলারলি সিমেটিডিন কেন আমরা ইউজ করি না, কি কারণে ইউজ করি না, সেই দুটো কথা বলছি। এইটুকুন ইনফরমেশন পড়লেই হয়ে যাবে। ওকে ওকে ম্যাম। প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা মানে আমরা মানে আমাদের কাছে পেশেন্ট আসার আগে সে খেয়েই আসে, এরকম রোগীরা এত ডাক্তার হয়ে গেছে, বুঝছো? আর ভ্যারাইটিস অফ প্রোটন পাম্প ইনহিবিটরস আছেই। সো কে কার চেয়ে ভালো, কি হবে না হবে, এগুলো নিয়ে আলোচনা গবেষণা চলতেছে এখন। এখন সেই জিনিসটা কি, প্রোটন পাম্প ইনহিবিটর। সবচেয়ে প্রথম যেটা এটা মানে ফাইনাল পাথওয়ে অফ অ্যাসিড সিক্রেশন, যেটা প্রোটন হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প এর মাধ্যমে অ্যাসিড সিক্রেশনটা শেষ হয় প্যারাটাল সেলে। এই প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিয়ে আলটিমেটলি 24 ঘন্টার জন্য ওই ড্রাগটা দেখা যায় যে অ্যাসিড সিক্রেশন সাপ্রেশন করে দেয়। এই
এই প্রথমে এসেছিল অমিপ্রাজল, এরপরে আস্তে আস্তে সব প্রাজল গুলো অ্যাড হয়েছে, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এনসামেপ্রাজল, হ্যান ত্যান শ্যান কত সব, সবই মিটু ড্রাগ, শুধু লিটল বিট ফার্মাকোকাইনেটিক প্রপার্টি হতে এদিক ওদিক করা হয়েছে। মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবা দুটোর জন্য। এই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কিভাবে কাজ করে, এরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে প্রোড্রাগ, এবং এরা অ্যাক্টিভেশন হয় হচ্ছে প্যারাটাল সেলে গিয়ে অ্যাসিড রেজিস্ট্যান্ট কোটিং এর মাধ্যমে এদেরকে দেওয়া হয়, এবং ওরা যখন প্যারাটাল সেলে ঢুকে তখন গিয়ে সেখানে অ্যাক্টিভ হয় অ্যালকালাইন ডুওডেনামে, তারপরে সে অ্যাবজর্পশন হয়ে প্যারাটাল সেল থেকে সিক্রেশন হয়ে আলটিমেটলি সে ফাইনাল যে এই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা ওটাকে ইনহিবিট করে। এভাবে তারা মূলত কাজ করে। এই স্লাইডটা সুন্দর করে তুলে দেবা, চেষ্টা করবা ফ্লো শিটের মাধ্যমে লেখার জন্য, যাতে তারা কাজ করে। পয়েন্ট কি কি মনে রাখবা, তারা প্রোড্রাগ, তারা অ্যাসিড কোটিং অবস্থায় এন্টারিক কোটিং হিসেবে অ্যাসিড রেজিস্ট্যান্ট কোটিং দিয়ে দেওয়া হয়, তারপরে এই কোটিংটা অ্যালকালাইন এনভায়রনমেন্টে রিমুভ হয় এবং সেটা অ্যাবজর্পশন হয়ে প্যারাটাল সেলে সিক্রেশন হয়ে তারপর ওখানে গিয়ে যে ইয়ে থাকে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প, সেখানে গিয়ে সে ইয়ে করবে, কি বলে, হাইড্রোজেন পটাশিয়াম পাম্পকে ইনহিবিশন করবে। হ্যাঁ, পেপটিক আলসার এই যে ড্রাগটার রোল যদি আমরা জিজ্ঞেস করি, তখন তোমরা বলবা যে ইট ইনহিবিটস দ্য টার্মিনাল সিক্রেশন পাথওয়ে and it is valuable in not only control all মানে ম্যাক্সিমাম পেপটিক আলসারে যদি দেখা যায় যে অন্য ড্রাগগুলো কাজ করছে না, তখন এটা বেশ ভালোই কাজ করে। এবং জলিনজার এলিশন সিনড্রোম নামে যে কন্ডিশনটা, যেখানে বড় বড় মাল্টিপল লার্জ আলসার আছে, সেই ক্ষেত্রে তোমাকে এই ড্রাগটাই চয়েস করতে হবে, কারণ সেই ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন H2 রিসেপ্টরকে ব্লক করে দিয়ে কাজ হবে না, ওখানে ফাইনাল পাথওয়েটাকে বন্ধ করতে হবে। এবং একটা ডোজ দিলে 24 ঘন্টার জন্য সে 90% রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশন করতে পারে। সো ইট ইজ প্রেফারেবল লং টাইম ইউজ ক্ষেত্রে। দিস আর দ্য রুলস। সো ইউজ রেশনাল ইউজ যদি এখানে জিজ্ঞেস করি, তাহলে তোমরা বলবা লার্জ মাল্টিপল জলিঞ্জার এলিশন সিনড্রোম যে বলা যত আলসার আছে, সেই ক্ষেত্রে আমাকে এই প্রোটন পাম্প ইনহিবিটরটাই চয়েস করতে হবে। ঠিক আছে, আর আদার্স হলো হচ্ছে গিয়া পয়েন্ট বাড়ানোর জন্য ইন্ডিকেশন লিখতে থাকবা। অ্যাডভার্স ইফেক্ট অ্যাজ ইউজুয়াল জিআইটি অ্যাডভার্স ইফেক্ট ছাড়া আর কি হয়, তোমাকে এই প্রোটন পাম্প ইনহিবিটর সম্পর্কে কয়েকটা ভাইবা কোশ্চেন করবো আমরা। এক হচ্ছে গিয়া তার মেকানিজম জিজ্ঞেস করলাম, দুই হচ্ছে গিয়া তার ইন্ডিকেশন জিজ্ঞেস করলাম, রেশনাল ইন্ডিকেশন জিজ্ঞেস করলাম, তিন হচ্ছে তার অ্যাডভার্স ইফেক্টের মাঝে কি কি হতে পারে। তোমাকে জিজ্ঞেস করা হবে এইভাবে যে একটা পেশেন্ট অনেক দিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর যদি খেয়ে যায়, তার কি কি অসুবিধা হতে পারে। তখন তুমি বুদ্ধি করে উত্তর দিবা যে অ্যাসিড কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য, তারপরে ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর জন্য দরকার আছে। তো অ্যাসিড সিক্রেশন যদি তুমি 24 ঘন্টার জন্য বন্ধ করো এবং সেটা কন্টিনিউ করতে থাকো, তাহলে কি হবে, তোমার অ্যাসিডের উপর নির্ভরশীল যে ভিটামিন গুলো, সেগুলোর অ্যাবজর্পশন কমে যাবে। তাহলে B12 এর অ্যাবজর্পশন কমে গেলে আলটিমেটলি অ্যানিমিয়া হবে, তাই না? তাহলে অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হিসেবে অ্যাসিডিটি কমটা করে দিয়ে প্রোটন পাম্প ইনহিবিটর গুলো দায়ী হতে পারে, তাই না? আবার অ্যাসিড কিন্তু ব্যাকটেরিয়াকে ইয়ে করে, মানে মেরে ফেলে, মানে একটা প্রোটেক্টিভ ফাংশন দেয়। তাহলে তুমি এখন যদি প্রোটেকশনটা লস করে দাও, তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আর কি বলবো, অনেকদিন ধরে যদি অ্যাসিডিটি তোমার না থাকে, সেই ক্ষেত্রে হাইপারপ্লাসিয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। হাইপারপ্লাসিয়া থেকে টিউমারাস কন্ডিশন হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও এটা হিউম্যান বিং এ এখনো পাওয়া যায়নি, কিন্তু তোমার এই এনিম্যাল স্টাডিতে দেখা গেছে যে হাইপারপ্লাসিয়া হয়ে টিউমারাস কন্ডিশন হওয়ার একটা সম্ভাবনা আছে। সো লং টার্ম অ্যাসিড সিক্রেশন ইজ নট গুড। আর একটা জিনিস যেটা তোমরা বলবা, সেটা বলবা যে অ্যাসিড ইজ ইম্পর্টেন্ট ফর ডাইজেশন অলসো। অ্যাবজর্পশনের সাথে ডাইজেশনের সাথে সম্পর্ক, প্রোটিন জাতীয় খাবারগুলো ডাইজেশনের জন্য কিন্তু অ্যাসিড দরকার হয়, তাই না? তাহলে প্রোটিন অ্যাবজর্পশন, ডাইজেশন কিন্তু হবে না। ডাইজেশন না হলে আলটিমেটলি কিন্তু তোমার বদহজমের ব্যাপারটা যেটা, ওটা হবে। ঠিক আছে, ইনডাইজেশন can occur in long-term use of proton pump inhibitor. আমি কি বুঝাতে পারছি যে অ্যাসিডের কি জরুরি ভূমিকা আছে বডিতে? আমি কি বুঝাতে পারছি?
মানে তোমরা যে কন্টিনিউয়াস 24 ঘন্টা ধরে এবং সেটা অনেক দিন অনেক মাস ধরে কন্টিনিউ করবা প্রোটন পাম্প ইনহিবিটর, তাতে কি কি বিপদ হতে পারে? এক হচ্ছে প্রোটিন ডাইজেশন হ্যাম্পার হবে, দুই হচ্ছে B12 জাতীয় ভিটামিন যেটা অ্যাবজর্পশনের জন্য অ্যাসিড দরকার সেখানে তোমার ঝামেলা হবে। তোমরা আয়রন পড়েছো, আয়রনের অ্যাবজর্পশনের জন্য কিন্তু অ্যাসিডিটি দরকার হয়, তাহলে আয়রন অ্যাবজর্পশন হবে না, তাহলে আলটিমেটলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এই ধরনের ঝামেলাগুলো হবে। এবং পেশেন্ট দেখা যাবে ক্রনিক থাকলে অ্যাসিডিটি কমে ফেললে হাইপারপ্লাসিয়া অ্যাট্রফি হাইপারপ্লাসিয়া হয়ে টিউমারাস কন্ডিশন হতে পারে। এরকম এই ঝামেলাগুলো তোমার দেখতে পারো লং টার্ম ইউজ অফ প্রোটন পাম্প ইনহিবিটর। ঠিক আছে ম্যাম, সেক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ড্রাগ ইন্টারভেলও দেওয়া দরকার। আমাদের টানা 1 থেকে 1.5 মাস যদি আমি অ্যাসিডিটিটা কমায় রাখি তাহলে কিন্তু আমরা এই অ্যান্টি আলসার ড্রাগ প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করার পরে আমাদেরকে ওই ড্রাগটা বন্ধ করতে হবে, কারণ আমাদেরকে বুঝাতে হবে পেশেন্টকে এবং নিজেকেও যে অ্যাসিডেরও প্রয়োজন আছে বডিতে। তাহলে 1.5 মাস কন্টিনিউ করার পর ড্রাগটা অফ করে দিতে হবে এবং তারপরে কি করতে হবে, যেহেতু তুমি একটা কন্ট্রোলে নিয়ে আসবা, ফুড হ্যাবিট ঠিক করবা, তারপরে মূলত ফুড হ্যাবিট বিশেষ করে, কারণ তুমি ঝাল ভাজা পোড়া হ্যান এবং অনেকক্ষণ না খেয়ে থাকা এই ধরনের অনিয়ম যদি করো, স্ট্রেস নাও, নিকোটিন স্টিমুলেশন দাও, এইসব যে যারা আদার স্টিমুলেন্ট যারা অ্যাসিড সিক্রেশন বাড়ায় সেগুলো তুমি কমায় আনলে তখন আর তোমাকে কিন্তু কন্টিনিউয়াস এক্সপোজার অফ অ্যান্টি আলসার ড্রাগটা বিশেষ করে প্রোটন ইনহিবিটর দিতেও হয় না, তখন অ্যাসিডের অভাবের এই ঝামেলাগুলো তুমি অ্যাভয়েড করতে পারবা। বুঝাইতে পারছি? বাসায় অনেকেই তোমার পরিচিত থাকবে, বলবে যে এই গ্যাস্ট্রিক ওষুধ না খেলে আমার বাথরুম হয় না, এটা বলবে। তারপরে বলবে যে পেট জ্বালা পোড়া সবসময় করতেই থাকে, এগুলো অনেক ঝামেলার কথা তোমাদেরকে বলবে। তখন তোমরা ওদেরকে কাউন্সিলিং করবে এইভাবে যে 1 থেকে 1.5 মাসের বেশি খেলে উপকারের চেয়ে অপকার হবে বেশি। কি কি অপকার হবে? আপনার রক্ত শূন্যতা হবে, ভিটামিন অ্যাবজর্পশন না হয়ে আপনার দেখা যাবে যে বদহজম হবে, কারণ হজমের জন্য অ্যাসিডের দরকার আছে। আপনার ইনফেকশন হবে, কারণ এই অ্যাসিডটা অনেক জীবাণুকে মেরে রাখে, সাহায্য করে। এভাবে বুঝায় যখন বলবা সে তখন বুঝতে পারবে। আর তাকে বুঝায় বলবা যে আপনি অ্যাসিড সিক্রেশনের ড্রাগটা 1.5 মাস খাওয়ার পরে বন্ধ করার সাথে সাথে আরেকটা জিনিস আপনি কন্টিনিউয়াস রেগুলেশন ইয়েতে আনবেন, নিজেকে নিয়ন্ত্রণে আনবেন, যে এমন কোনো খাবার খাবেন না যাতে আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। সেটা হতে পারে ভাজা পোড়া খাবার, হতে পারে শুকনো মরিচ, হতে পারে নিকোটিন, এই ধরনের ঝামেলাগুলো যেন না হয়, স্ট্রেস যেন না নেয়, সম্পূর্ণ সুন্দরভাবে যে সে রিল্যাক্স মোডে থাকে, তার কিন্তু অ্যাসিড সিক্রেশনটাও নর্মাল হবে। ঠিক আছে, এগুলো কাউন্সেলিং করবা। এখন আসো যদি ম্যাম, বলো। যারা অনেক বছর ধরে খাচ্ছে তারা তো মানে বন্ধ করলে তো ওদের প্রবলেম হয়। তাদের প্রবলেমটা মানসিক, তাদের প্রবলেমটা শারীরিক না, এটাই তো বুঝাই বললাম। তাদের প্রবলেমটা হচ্ছে মানসিক। ওই যে বললাম না, অনেকে আছে যে কেউ কেউ বলতেছে যে এইটা না খেলে আমার বাথরুম হয় না, এই কথাটা বলবে। হি অর শি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ড্রাগ, ইট ইজ নট মানে কি বলবো, ফিজিক্যাল ডিপেন্ডেন্সের সাথে বিশেষ করে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা ডেভেলপ করে ফেলে। সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কাউন্সেলিংটা আরো বেশি জরুরি, বুঝছো? তার মনেই হয় যে আমি এই ওষুধটা না খেলে ভালো থাকবো না, বাট আসলে কিন্তু তা না, সেটা তাকে বুঝায় আনতে হবে, বুঝছো? দরকার হয় শাস্তিমূলক ভাবে তাকে বলবা এন্ডোস্কোপিটা করেন। একবার এন্ডোস্কোপি করে আসার পরে সে জীবনে আর বলবে না আমার আরেকবার এন্ডোস্কোপি করেন, বুঝছো? এন্ডোস্কোপি করে তার যখন একটা নর্মাল রিপোর্ট তুমি তাকে দেখাতে পারবা, দুইটা উপকার হবে। এক হচ্ছে তুমি তাকে দেখাতে পারবা দেখেন আপনার মিউকোজা ঠিক আছে, কোনো আলসার নাই, তাই আপনার অ্যান্টি আলসার ড্রাগ খেতে হবে না। দ্বিতীয়ত তোমার আর বলতে হবে না, সে নিজে বলবে আর কখনো আমি করবো না এন্ডোস্কোপি, ওই নল ঢুকায় পরীক্ষা, বুঝছো? জি ম্যাম। বুঝছো কথাটা? পেশেন্টকে কিছু কড়া শাসনেও রাখতে হয়, নাহলে কিন্তু পেশেন্ট মাথার উপর উঠে যায়। অ্যান্টিভাস্কুলারিক ড্রাগ এরা হচ্ছে, যেহেতু জানলাম যে অ্যাসিটাইলকোলিনের সাথে একটা সম্পর্ক আছে অ্যাসিড সিক্রেশনের, তোমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়ার সময় পড়েছো যে এক্সোক্রাইন সিক্রেশন বাড়িয়ে দিয়ে কাজ করে অ্যাসিটাইলকোলিন, তাই না? এর জন্য M1 রিসেপ্টর আছে ইন দ্য নার্ভ টার্মিনাল সাপ্লাইং দ্য প্যারাটাল সেল, ভ্যাগাস নার্ভ সাপ্লাইং প্যারাটাল সেল, আর M3 রিসেপ্টর আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে প্যারাটাল সেলে। দুইটাতে তুমি কাজ করতে পারো। এখন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য
সিলেক্টিভ M1 রিসেপ্টরকে ইনহিবিট করতে হবে, যেটা আর কি ভ্যাগাস নার্ভ থেকে যে অ্যাসিড সিক্রেশন হয় সেখানে যদি তুমি বন্ধ করে দাও তাহলে অ্যাসিটাইলকোলিন আর আসবে না, সেই অ্যাসিটাইলকোলিন গিয়ে এক্সোক্রাইন গ্ল্যান্ডের মাসকুলিনিক M3 রিসেপ্টরের কাজ করতে পারবে না, আলটিমেটলি তোমার হেল্প হবে। এখন তুমি বলতে পারো ম্যাডাম আমি তো অ্যাট্রোপিন দিয়ে সব বন্ধ করে দিতে পারি, তখন আমি জিজ্ঞেস করবো যে অ্যাট্রোপিন M1 2 3 4 5 সবাইকেই বন্ধ করে, কারণ এটা নন স্পেসিফিক অ্যান্টিমাসকুলিনিক ড্রাগ, এটা আমরা জানি। কিন্তু M2 রিসেপ্টরকে আমরা জানতাম একটা অটো রিসেপ্টর হিসেবে, তাহলে তুমি যখন M2 কে বন্ধ করবা সে গিয়ে কিন্তু ঠিকই আবার অ্যাসিটাইলকোলিন সিক্রেশন বাড়ায় দিলে সে গিয়ে আবার M1 বা M3 এর সাথে বাইন্ড করতে পারবে। বেশি বেশি করে অ্যাসিটাইলকোলিন আসলে অ্যাট্রোপিনের সাথে অ্যাসিটাইলকোলিনের সম্পর্কটা কেমন ছিল? রিভার্সিবল সম্পর্ক, যার যখন কনসেন্ট্রেশন বেশি তার তখন ইফেক্ট বেশি। তাহলে তুমি M2 কে বন্ধ করলে অ্যাসিটাইলকোলিন কিন্তু আবার বেড়ে যাবে, সে গিয়ে অ্যাট্রোপিনকে ডিসপ্লেস করে রিসেপ্টর অকুপাই করে আবার অ্যাসিড সিক্রেশন বাড়াতে পারবে। কিন্তু তুমি যদি সিলেক্টিভ M1 ব্লকার দাও, যেটা ভ্যাগাস নার্ভ সাপ্লাইং দ্য প্যারাটাল সেলে আছে, সেখান থেকে তাহলে আর কোনো রকম অ্যাসিটাইলকোলিন সিক্রেশনই হবে না, তাহলে ফার্দার স্টিমুলেশন গুলো আর হতে পারবে না। সো ফাইনাল পাথওয়ে যেটা অ্যাসিড সিক্রেশনের, সেখানে এই M1 ব্লকার গুলো পাইরেনজিপিন টেলিজিপিনটা হচ্ছে মোর এফেক্টিভ। ঠিক আছে, বুঝছো কথাটা? বুঝছো নাকি বুঝো নাই? মানে আমি অ্যাট্রোপিন দিব নাকি পাইরেনজিপিন টেলিজিপিন দিব, এই প্রশ্ন করলে তুমি উত্তরটা কি দিবা? বলা পাইন পাইরেনজিপিন টেলিনজিপিন দিব, কারণ ওরা হচ্ছে সিলেক্টিভ M1 রিসেপ্টর ব্লকার। আর সিলেক্টিভ M1 রিসেপ্টর ব্লকারটা প্রেফারেবল কেন? কারণ অ্যাসিড সিক্রেশন যেটা প্যারাটাল সেল থেকে যেটা হয়, সেখানে যে ভ্যাগাস নার্ভ আছে, সেই ভ্যাগাস নার্ভ যদি স্টিমুলেশন না হয় তাহলে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হবে না, আর অ্যাসিটাইলকোলিন সিক্রেশন যদি না হয় তাহলে অ্যাসিটাইলকোলিন গিয়ে অন্য রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাসিড সিক্রেশনও বাড়াতে পারবে না, তাই না? এই জন্য আমরা ভ্যাগাস নার্ভ সাপ্লাইং দ্য প্যারাটাল সেল M1 রিসেপ্টর সিলেক্টিভ ব্লকারটা প্রেফারেবল হবে। অ্যাট্রোপিনটা প্রেফারেবল হবে না, কারণ হচ্ছে অ্যাট্রোপিনটা অটো রিসেপ্টরকে ইনহিবিশন করে, ফলে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন বেড়ে যেতে পারে, ফলে পেপটিক আলসার ডিজিজ আরো বেশি হতে পারে। এই জন্য ঠিক আছে, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্টিমাসকারিনিকের অ্যাডভার্স ইফেক্ট, মাসকারিনিক ব্লক করে দিলে যা হয় তাই। অ্যান্টাসিড হচ্ছে উইক বেস দ্যাট রিঅ্যাক্টস উইথ গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড টু ফর্ম সল্ট এন্ড ওয়াটার, thereby diminishing the acidity. আর অ্যাসিডিটি অ্যান্টাসিড গুলো কেমিক্যাল নিউট্রালাইজেশনের মাধ্যমে কাজ করে, ফিজিক্যাল অ্যাডসর্পশনের মাধ্যমে কাজ করে, দুই ভাবে কাজ করতে পারে। এখন এই অ্যান্টাসিড গুলো কখন দিব? যখন পেশেন্ট বলবে আমার অসম্ভব বুক জ্বালা করতেছে, তখন তুমি বুঝতেই পারবে যে অ্যাসিড সিক্রেশন অলরেডি হয়ে গেছে, ওটাকে নিউট্রালাইজেশন করতে হবে, সেই ক্ষেত্রে তুমি দিবা অ্যান্টাসিড। এটা হচ্ছে রেশনাল প্রেসক্রাইবিং, যদি জিজ্ঞেস করি সেটা বলবা। অ্যান্টাসিডের টাইপ আছে সিস্টেমিক, নন সিস্টেমিক। কোনটাকে সিস্টেমিক অ্যান্টাসিড বলি? It is that antacid which is absorbed in the systemic circulation and produces metabolic alkalosis. এর মাঝে আছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অ্যাসিটেট, এগুলো হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। সার্কুলেশনে যাবে, অ্যাসিডিটি কমানোর সাথে সাথে এরা metabolic alkalosis করবে। আর নন সিস্টেমিক যেটা, they are not absorbed in the systemic circulation, not disturb the acid base balance and not produce metabolic alkalosis, এগুলো হচ্ছে নন সিস্টেমিক। এর মাঝে আবার বাফার করতে পারে আর নন বাফার আছে। বাফার হচ্ছে those antacids which does not make pH of the stomach alkaline, অ্যালকালাইন করবে না, অ্যাসিডিটি নিউট্রালাইজেশন করবে কিন্তু পিএইচটাকে 3.5 থেকে 4 এর ভিতরে রাখবে। এরা হলো গিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট। আর নন বাফার যেগুলো, এরা হচ্ছে পিএইচ কে 5 এর বেশি করে ফেলে, অ্যালকালাইন করে ফেলে একদম। এরা হচ্ছে ট্রিপল কার্বনেট, যেটা ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বিসমাথ কার্বনেট। এই হচ্ছে গিয়ে তোমার অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন। ঠিক আছে, সিস্টেমিক আর নন সিস্টেমিক। নন সিস্টেমিকের মাঝে আবার কেউ হচ্ছে বাফারিং করতে পারে, অ্যাসিডের ব্যালেন্স, পিএইচ ব্যালেন্সটা পুরো অ্যালকালাইন করে ফেলে না, কিন্তু নন বাফার যেগুলো ওগুলো পুরো অ্যালকালাইন করে ফেলে, ট্রিপল কার্বনেট। মনে থাকবে নামগুলো, এভাবে পড়বা। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল অ্যান্টাসিড, ভাইবা বা রিটার্ন দুটোর জন্যই জরুরি। কি বলবা? অ্যান্টাসিড শুড বি র্যাপিডলি অ্যাক্টিং, এফেক্টিভ এন্ড প্রলং ডিউরেশন অফ অ্যাকশন, এটা একটা শর্ত। দে শুড বি নন ইরিটেন্ট, দে শুড বি চিপ, আর শুড নট
চারটা। They should not produce rebound acidity. They should not disturb acid-base balance of the body. They should not hamper the absorption of food, vitamin, and minerals. They should not produce diarrhea and constipation. এই চারটা, তিনটা should not. Should be rapidly acting, effective, prolonged duration of action, should be non-irritant, and should be not cheap. আর রিবাউন্ড অ্যাসিডিটি তৈরি করা উচিত না, অ্যাসিড বেস ব্যালেন্স ঝামেলা করবে না, ফুডের বা ভিটামিনের বা মিনারেলের অ্যাবজর্পশন হ্যাম্পার করবে না, জিআইটি ডিস্টারবেন্স যেটা অল্টারেশন বেশি করবে না। এই হচ্ছে আইডিয়াল অ্যান্টাসিডের ক্রাইটেরিয়া, ঠিক আছে? সোডিয়াম বাইকার্বনেট যেটা বেকিং সোডা নামে যেটা তোমরা জানো, এটা চিপ, অ্যাভেলেবেল, কনস্টিপেশন ডায়রিয়া করে না, খেয়ে ফেলা যায় সহজেই, শর্টার ডিউরেশন অফ অ্যাকশন। কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি করে সেটা ডিস্টেনশন করতে চেষ্টা করে। এখন আসে এই পয়েন্টটা যেটা আমরা একটু আগে শর্তে বলছিলাম, রিবাউন্ড অ্যাসিডিটি করতে পারবে না, এই সিস্টেমিকটা রিবাউন্ড অ্যাসিডিটি করে, এর জন্য আমরা প্রেফার করবো নন সিস্টেমিক। রিবাউন্ড অ্যাসিডিটি জিনিসটা কি? তুমি যখন সোডিয়াম বাইকার্বনেট দিবা, ও তখন অ্যাসিডিটি কি করবে? কমায় ফেলবে, ফলে অ্যালকালাইন করবে পিএইচ, তাহলে 7 থেকে 8 এর মাঝে নিয়ে যাবে পাইলোরিক এন্ড অফ দ্য স্টমাকে। তাহলে অ্যাসিডিটি যখন কমে যায় তখন বডি কি করে? গ্যাস্ট্রিন সিক্রেশনটা বাড়ানোর চেষ্টা করে। আর গ্যাস্ট্রিন তুমি জানো ইম্পর্টেন্ট স্টিমুলেশন অফ দ্য এইচসিএল সিক্রেশন, তাহলে আবার কি হবে? অ্যাসিড সিক্রেশন বেড়ে যেতে পারে। ইট ইজ ডিউ টু দ্য গ্যাস্ট্রিন সিক্রেশন। গ্যাস্ট্রিন সিক্রেশনটা কেন হলো? অ্যাসিডিটি তুমি কি করছো? কমায় দিছো, নিউট্রালাইজ করে দিছো, বডি চিন্তা করছে অ্যাসিড তো নাই, তাহলে এখন গ্যাস্ট্রিক সিক্রেশন করি, তখন সে অ্যাসিড সিক্রেশন আবার বাড়ায়। তখন পেশেন্ট কি করে? আবার অ্যাসিডিটিতে ভুগে, আবার সোডিয়াম বাইকার্বনেট খায়, এইভাবে সে ঘুরতে ঘুরতে আবার তাহলে রিবাউন্ড অ্যাসিডিটি করলো, এটা একটা। আবার কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় যেটা, সেটা ওই নিউট্রালাইজ করতে গিয়ে সেটা তখন ডিস্টেনশন অফ দ্য অ্যাবডোমেন করে, সো ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়, আবার অ্যাসিডিটি হতে থাকে। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ সাম ইরিটেন্ট অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে স্টিমুলেশন করার মাধ্যমে এইচসিএল সিক্রেশন বাড়ায়। তাহলে এই তিনটা ঘটনার মাধ্যমে আলটিমেটলি কি হয়? রিবাউন্ড অ্যাসিডিটি হওয়ার ফলে পেশেন্ট কি করে? পেইন হয়, হার্টবার্ন হয়, সে আবার অ্যান্টাসিড নেয়, এই ঘটনার সাইকেল ভাই ওয়াইজ করতে থাকে। এটাই হলো রিবাউন্ড অ্যাসিডিটি। কার হয়? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, যে কিনা সিস্টেমিক অ্যান্টাসিড, ঠিক আছে? সিস্টেমিক অ্যালকোলিসিস কেন হয়? এটা যখন সোডিয়াম বাইকার্বনেট দিচ্ছ, এই সিরিয়াসের সাথে সিক্রেশন করে রিঅ্যাকশন করে সে সল্ট এন্ড ওয়াটার তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড করে। আর বাইকার্বনেট which is secreted normally by the mucosa will be absorbed in the systemic circulation. Acid base balance ultimately alkaline হয়ে গেল। তো এখন সো ডেভেলপমেন্ট অফ দুইটা ইয়ে হয়, এক হচ্ছে মেটাবলিক অ্যালকোলিসিস হলো কারণ অ্যাসিডিটি নিউট্রালাইজ করো একটা, আর একটা হচ্ছে বাইকার্বনেট অ্যাবজর্পশন যেটা ওটাও বাড়লো। অ্যালকোলিসিস হচ্ছে বুঝতে পারবা কিভাবে? অ্যাপিটাইট নষ্ট হয়ে যাবে, উইকনেস হবে, মেন্টাল কনফিউশন হবে। এটার চেয়ে বেশি জরুরি হচ্ছে রিবাউন্ড অ্যাসিডিটিটা। মেটাবলিক অ্যালকোলিসিস চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা এটা, রিবাউন্ড অ্যাসিডিটি ঘটনাটা, ঠিক আছে? কারা কেন হয়, কিভাবে হয়, বুঝছে? এগুলো আর বাকিগুলো ডিটেলস দরকার নাই। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এগুলো দরকার নেই। ইউজেস অফ অ্যান্টাসিড। পেপটিক আলসার ডিজিজ নাম্বার 1, আইদার ডিওডেনাল অর গ্যাস্ট্রিক আলসার, এবং রেশনাল প্রেসক্রিপশন কোথায় বলবা? অ্যাসিডিটি নিউট্রালাইজেশনের ক্ষেত্রে ইমিডিয়েট পেইন রিলিফ করার জন্য আমাকে অ্যান্টাসিড দিতে হবে। এছাড়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কনস্টিপেশন করতে চায়, এই জন্য এটা অ্যান্টিডাইরেল হিসেবে ইউজ করা যেতে পারে। আর ম্যাগনেসিয়ামটা যেহেতু লুজ মোশন করে, তাহলে ল্যাক্সেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। আর প্যানক্রিয়াটাইটিসও অ্যাসিডিটি বাড়ে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। Which one is ideal neurotransmitter of choice? এখানে বলা হয় যে অ্যালুমিনিয়াম আছে যার, সে কনস্টিপেশন করতে চায়, ম্যাগনেসিয়াম আছে যার কন্টেন্টে সে ডায়রিয়া করতে চায়, সো কম্বিনেশনটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, সো দ্যাট বেশি ডায়রিয়া বা বেশি কনস্টিপেশন যেন না হয়। এবং ফর্মুলেশন ডিপেন্ড করে, একটা পেশেন্ট যদি অফিসে কাজ করে, সে সিরাপটা কন্টিনিউ করতে ঝামেলা হবে, তার জন্য ট্যাবলেট ফর্মুলেশনটা ভালো। আর বাসায় থাকলে সে সিরাপটাই নিতে পারবে। অ্যাসিড সিক্রেশনটা কখন শুরু হয়? খাওয়া দাওয়া করার 1 ঘন্টার ভিতরে। এই জন্য অ্যান্টাসিডটাও খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে নেওয়াটাই ভালো, যখন অ্যাসিড সিক্রেশন হবে এবং বডি কাজ করতে পারবে। সিমেথিকন
প্রোটেক্টিভ ফাংশন দেয়, পেইন লেয়ার তৈরি করে, সিমেথিকন অ্যাক্টস ইন দ্য স্টমাক এন্ড ইন্টেস্টাইন বাই চেঞ্জিং দ্য সারফেস টেনশন অফ দ্য গ্যাস বাবল, তাদেরকে একসাথে কোলিজ করে ফেলে এবং গ্যাস আলটিমেটলি একসাথে জমা করে আলটিমেটলি বেলচিং বা ফ্ল্যাটাসের মাধ্যমে পাস করে দেয়। এইভাবে তারা ওই যারা যাদের পেট ফাঁপা থাকে তাদের জন্য সিমেথিকনটা দিলে উপকার হয়। সো ফ্ল্যাটুলেন্স, অ্যাবডোমিনাল ডিসটেনশন, পেট অনেক সময় বলে পেটটা ফাঁপা দিয়ে রয়েছে এরকম, তখন এই গ্যাসগুলো কোলিজ করে আলটিমেটলি বেলচিং বা ফ্ল্যাটাসের মাধ্যমে বের করার জন্য সিমেথিকনটা দেওয়া ভালো। প্রোটেক্টিভ ফাংশন এনহ্যান্স করে কোন কোন ড্রাগগুলো? এর মাঝে মিউকাস এবং এপিথেলিয়াল সেল টাইট জাংশন এরা প্রোটেকশন দেয়, বাইকার্বনেট সিক্রেশনটাও প্রোটেকশন দেয়, অ্যাসিডিটি কমায় ফেলায়, আর ব্লাড ফ্লো যেটা সেটা টার্নওভারে হেল্প করে। এইগুলো হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন। তো প্রোটেক্টিভ ফাংশনের জন্য ড্রাগগুলো হচ্ছে প্রথমে হচ্ছে সুক্রালফেট, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, কোটিং তৈরি করে। এই কোটিং এর আন্ডারে আলটিমেটলি যে আলসার এরিয়া ইরোশনটা সেটা হিলিং হয়ে যায়। তো এই সুক্রালফেট এইভাবে কাজ করে। তারপর হচ্ছে বিসমাথিলেট, এটাও কোটিং এর মাধ্যমে কাজ করে, কিন্তু যেটা আমরা জিজ্ঞেস করি প্রোটেক্টিভ ফাংশনে সেটা হচ্ছে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অ্যানালগ গুলো। প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো অ্যানালগ গুলো যেটা মিসোপ্রোস্টাল নামে পরিচিত, ওটা কিভাবে হেল্প করে? নরমালি এন্ডোজেনাস যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা জিআইটি মিউকোজাতে ইন্টিগ্রিটি বাড়ানোতে হেল্প করে। এটা মিউকাস সিক্রেশন বাড়ায়, বায়োকেমিক সিক্রেশন বাড়ায়, এই কথাগুলো বলতে হবে। ইনক্রিজ দ্য সিক্রেশন অফ ব্লাড ফ্লো which causes absorption of hydrogen from the damaged and ischemic area, ultimately prevents luminal diffusion of hydrogen into the mucosa, also reduce secretion of acid and protective function এই কয়েকভাবে দিল। এখন misoprostol is a analog of the prostaglandin E1. misoprostol, it inhibits the acid secretion এবং ultimately এই যে prostaglandin এর যে protective function গুলোতে আমরা দেখলাম এইগুলোতে হেল্প করবে। এবং আরেকটা জিনিস যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যখন তুমি খাও ব্যথা কমানোর জন্য, ওরা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন করার মাধ্যমে কাজ করে। তাইলে যে ধরনের এনএসএআইডি গুলো তুমি ব্যবহার করবা ব্যথা কমানোর জন্য, তারা কিন্তু এই মিউকোজাল প্রোটেকশন বাই দ্য প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে দিল। তাদের ক্ষেত্রে এনএসএআইডি ইনডিউসড পেপটিক আলসার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন তুমি এই মিসোপ্রোস্টল ড্রাগ দিবা, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ হিসেবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন তো ইনহিবিট করবে, আর প্রোস্টাগ্ল্যান্ডিনের যে প্রোটেক্টিভ ফাংশন ছিল সেটাকেও সে প্রিজার্ভ করবে। এটা খুব জরুরি পোরশন লেকচারের। তোমরা কি আছো আমার সাথে, নাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আরাম করে ঘুমাচ্ছ? ম্যাম আছি। আচ্ছা, এখানে জরুরি জরুরি কিছু কথা, পেপটিক আলসার ছোট লেকচার হলো খুব জরুরি জরুরি কিছু কথা চেষ্টা করছি বলার জন্য, খেয়াল রাখো বলতে, ঠিক আছে? তাহলে কোন ধরনের আলসারে তুমি দিবা? বিনান বা গ্যাস্ট্রিক বা ডুওডেনাল আলসার, এনএসএআইডি ইনডিউসড আলসারে তুমি এটা দিতে পারবা। দিতে পারবা না কাদের? যাদের প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা, তাদের ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন যে কিন্তু ইউটেরাস কন্ট্রাকশন করে অ্যাবর্শন করতে পারবে তাদের ক্ষেত্রে। আর চাইল্ড বিয়ারিং এজে যতক্ষণ না পর্যন্ত তুমি কনফার্ম হচ্ছে তারা প্রেগন্যান্সি কিনা, সেই ক্ষেত্রে তুমি দিবা না। এই হচ্ছে গিয়ে তোমার কন্ট্রাইন্ডিকেশন বা কশন। এইচ পাইলোরি যেটা বলছিলাম, এটা একটা অর্গানিজম, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ব্যাকটেরিয়া which may responsible for peptic ulcer by কিভাবে করে? ডাইরেক্ট ড্যামেজ অফ দ্য মিউকোজা, ইমিউন মেকানিজম হতে পারে, আর অল্টারিং দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড এনভায়রনমেন্ট, ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন বাই অ্যামোনিয়া প্রোডাকশন বাই ইউরিএইচ। এই মেকানিজমগুলো জিজ্ঞেস করে অনেকেই ভাইভাতে এসে। তাহলে অ্যামোনিয়া তৈরি করে ইউরিয়েজ এনজাইমের মাধ্যমে, সেটা তখন গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়ায়, আর গ্যাস্ট্রিন ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টিমুলেন্ট অফ দ্য HCl সিক্রেশন। এছাড়া সোমাটোস্ট্যাটিন সিক্রেশন কমায় দেয়, আলটিমেটলি পেপটিক আলসার ডিজিজ হওয়ার জন্য তারা দায়ী হয়, হাইপার সিক্রেটরি স্টেটে নিয়ে যায় পেশেন্টকে। H. pylori eradication therapy is indicated for gastric and duodenal ulcer not associated with NSAID used. এখানে NSAID এর সাথে কোনো সম্পর্ক নাই। It is not indicated for reflux esophagitis, তার জন্য কোনো সম্পর্ক নাই। আর এক সপ্তাহ মোটামুটি ট্রিটমেন্ট যদি তুমি ট্রিপল থেরাপি কন্টিনিউ করো, 3টা ড্রাগ দিতে হয় এখানে, যার জন্য এটার নাম ট্রিপল থেরাপি। এক সপ্তাহ কন্টিনিউ করলে মোটামুটি পেশেন্ট 90% পেশেন্ট ভালো হয়ে যায়। 2 সপ্তাহ দিতে পারো, খুব ভালো, কিন্তু অ্যাডভার্স বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি কয়েকটা রেজিমেন দিয়েছি, সেই রেজিমেন গুলোর মাঝে যে কোনো একটা বলতে হবে
টোটাল ইনফরমেশন দিয়ে রাখতে হবে। যেমন দেখো প্রথম রেজিমেনে কি দিয়েছি, অমিপ্রাজল 20 মিলিগ্রাম, বিআইডি মানে হচ্ছে টুয়াইস ডেইলি, আর প্লাস ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম বিআইডি প্লাস অ্যামোক্সিসিলিন 1 গ্রাম বিআইডি ফর 7 ডেজ। এই টোটাল কথাটা লিখতে হবে। হ্যালো জি ম্যাম। হ্যালো জি ম্যাম। বুঝতে পেরেছো কথাটা? যে কোনো একটা রেজিমেন পুরোটা লিখতে হবে বা বলতে হবে যখন বলবা যে এই ড্রাগ এত মিলিগ্রাম এতবার এত দিন, পুরো কথাটা লিখবা এবং তিনটা ড্রাগের কম্বিনেশনে পুরো কমপ্লিট করবা। তাহলে অনেকের হচ্ছে পয়সার অসুবিধা আছে, ক্লারিথ্রোমাইসিন কিনতে পারে না, তাদের ক্ষেত্রে ক্লারিথ্রোমাইসিন বদলে অন্য লো ডোজের কম দামের রেজিমেনে যেমন দেখো এই ধরনের ড্রাগের কম্বিনেশন দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোরালেস এইচ পাইলোরি ইন্ডিকেশন। পেপটিক আলসারের এই কয়েকটা কথা বললেই আমার মনে হয় আর বেশ কিছু লাগবে না। এখন আসো পেপটিক আলসার ছাড়া আর কি আছে? পেপটিক আলসার ছাড়া তোমার ডায়রিয়া আছে, অ্যামিবিয়া আছে, অ্যান্টি অ্যামিবিক ড্রাগ আছে, এগুলো তো আর একটু সময় লাগে। অ্যান্টিএমেটিক তোমাদেরকে এখানে পড়ানো না হলে সেক্ষেত্রে আমরা সিএনএস এ পড়াই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, অ্যান্টি ডায়রিয়াল খুব জরুরি, অ্যান্টি ডায়রিয়া খুব জরুরি। ডায়রিয়া হচ্ছে কমন একটা রোগ। ডায়রিয়াতে মেইন ম্যানেজমেন্ট তোমার হচ্ছে ওআরএস। ওআরএস এর কম্পোজিশন পড়বা। লেকচার নোট কি তোমাদের কাছে আছে জিআইটির? না ম্যাম, নাই। তো এতক্ষণ ধরে কিছু বলো নাই কেন? তোমাদের কাছে যে জিআইটির লেকচার নোট নাই? ওআরএস এর কম্পোজিশন, সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট কত গ্রাম, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং অ্যানহাইড্রাস গ্লুকোজ। গ্লুকোজ কেন দেওয়া হয়? ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্ট অফ দ্য সোডিয়ামের জন্য দেওয়া হয়। আর এটার নাম আছে ওআরএস এন। এন মানে হচ্ছে এখানে মানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কম রাখা হয় অসমোলারিটি কমানোর জন্য, কারণ অসমোলারিটি বেশি হলে দেখা যায় ডায়রিয়ার পেশেন্টের আরো ডায়রিয়া হতে চায়, তখন পেশেন্টের আরো ক্ষতি হয়। এই জন্য কম অসমোলারিটি সম্পন্ন ওআরএস, যেটা ওরসালাইন এন নামে পরিচিত, এখানে সোডিয়াম ক্লোরাইড দেখো 1.3 গ্রাম, আগেরটাতে ছিল 3.5 গ্রাম, এখানে 1.3 গ্রাম। সো অসমোলারিটি কমানোর মাধ্যমে ফ্লুইড লস কমানোর জন্য এটা দেওয়া হয়। এছাড়া সিরিয়াল বেসড ওআরএস আছে, রাইস বেসড ওআরএস আছে, এগুলোর কম্পোজিশন গুলো জিজ্ঞেস করা হয়। হোমমেড রিমেডি কি কি আছে সেগুলো জিজ্ঞেস করা হয়। ওআরএস হচ্ছে তোমার যখন পেশেন্ট মুখে খেতে পারবে এবং বমি হবে না, সেই ক্ষেত্রে কোন পেশেন্টের কতটুকু সেটাও দেওয়া আছে এখানে। চিলড্রেন অফ লেস দেন অর মোর দেন 8 ইয়ার্স, 2 ইয়ার্স, সব দেওয়া আছে। এখন সাথে কোন কোন খাবার খাওয়াবে না খাবে সেগুলো দেওয়া আছে। আইভি ফ্লুইড যখন দেখা যাবে মুখে খেতে পারছে না, বমি হচ্ছে, পাতলা পায়খানার সাথে, তখন তাকে মুখে ওর স্যালাইন দেওয়ার কোনো মানেই হয় না। সেই ক্ষেত্রে আইভি ফ্লুইড কি কি ফ্লুইড আছে সেগুলো জিজ্ঞেস করে। কলেরা স্যালাইন, রেঞ্জার সিলেক্টেড সলিউশন, নরমাল স্যালাইন, হাফ স্প্রিংথ জারুস সলিউশন আর হাফ নরমাল স্যালাইন 5% ডেক্সট্রোজের সাথে, এগুলো তোমার হচ্ছে আইভি ফ্লুইড, এটাও জিজ্ঞেস করে। ম্যাম আপনি কি কোনো স্লাইড কারণে যদি ইনফেকশন হয় সে হ্যাঁ ম্যাম স্লাইড হ্যাঁ? দেখাচ্ছেন আপনি? হ্যাঁ ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। কেন? আমি তো স্লাইড তো শেয়ার করতেছি। ম্যাম ওই যে আপনার অ্যান্টি ডায়রিয়াল এজেন্টস ওটা এসে বসে আছে, মানে জিআইটির সবগুলো টপিক। এবার এখন আসছে ম্যাম। তখন ওআরএস এর কথা বলছি, ডায়রিয়ার। ঠিক আছে, ওআরএস এর কম্পোজিশন, ওআরএস এন কি জিনিস, রাইস বেসড সিরিয়াল বেসড ওআরএস, হোমমেড রিমেডি কি সেগুলো বলছি। আর যদি দেখো যে সিভিয়ার ভমিটিং উইথ ডায়রিয়া, তখন আইভি ফ্লুইড কি কি দেওয়া হয় সেগুলো নাম বলছি, এগুলো বলছি তখন। ঠিক আছে, ইনফেকশন যদি থাকে যেটা ইয়ে করবে, কোন ধরনের ইনফেকশনে কোন ড্রাগ দিতে হবে এটা আমরা জিজ্ঞেস করি। যদি কলেরা হয়, ভিব্রিয়া কলেরা ইনফেকশন, সেই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস বাচ্চাদের জন্য হচ্ছে ইরিথ্রোমাইসিন অথবা কোট্রামাক্সোজল,
আর একটু বড়দের জন্য টেট্রাসাইক্লিন, কারণ বাচ্চাদের টেট্রাসাইক্লিন দিব না কেন সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? তাহলে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে কলেরার জন্য, ভিব্রিও কলেরা ইনফেকশন, ডায়রিয়া উইথ ইনফেকশন এবং অর্গানিজম সহ বলবা। তারপরে শিগেলা দিয়ে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে নালিডিক্সিক অ্যাসিড দিতে হবে বা সিপ্রোফ্লক্সাসিন দিতে হবে। আর অ্যামিবিয়াসিস যদি হয়, ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এর ক্ষেত্রে মেট্রোনিডাজল বা টিনিডাজল, জিআরডিয়াসিস এর ক্ষেত্রে মেট্রোনিডাজল কাজ করে। এগুলো এক অর্গানিজম অনুযায়ী তোমাকে বলতে হবে। এছাড়া নন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিডায়ারিয়া ড্রাগ কি আছে যারা ইয়ে করবে, লুজ মোশনটাকে কন্টেন্ট, লুজ মোশনটা কেন হয় খেয়াল করো। নরমালি ডায়রিয়াটা হচ্ছে পেরিস্টালটিক ওয়েবটা বেড়ে যাওয়ার জন্য, ফলে যথেষ্ট সময় পায় না ফ্লুইড অ্যাবজর্পশনের জন্য, যার জন্য কন্টেন্ট যেটা বের হয়ে সেই কন্টেন্টে ওয়াটারটা বেশি থাকে। তাহলে তোমার মটিলিটি কমাই দিলে যথেষ্ট সময় পাবে প্যাসেজ অফ কন্টেন্ট থ্রু দা জিআইটি, তখন ফ্লুইড অ্যাবজর্পশন হবে, আলটিমেটলি তোমার ডায়রিয়ার যে লস, পানি লসটা ওইটা তখন কম হতে পারবে। তাহলে এটা একটা ঘটনা। যারা পানি ধরে রাখবে এবং বাল্ক ফর্মেশন করবে, পায়খানাটা শক্ত হবে, এই ধরনের ঘটনাগুলো করে, এই যেমন অ্যাডসর্বেন্ট, চক, ক্যাওলিন, পেকটিন, চারকল, এগুলো। আর হচ্ছে অ্যান্টি মর্টিলিটি ড্রাগের মাঝে তুমি পাবা মরফিন, কোডিন, এগুলো মর্টিলিটি কমাই দিবে। আর যখন মর্টিলিটি কমবে তখন কন্টেন্ট অফ দ্য গাট স্লোলি যাবে, ওখান থেকে ফ্লুইড অ্যাবজর্পশনটা হওয়ার সময় পাবে। এইভাবে কাজ করে ডোপারামাইড ডায়াফেনক্সিলেট, এটা হচ্ছে অ্যান্টি মর্টিলিটি ড্রাগ। অ্যান্টিকোলিনের যে ড্রাগও তো অ্যান্টি মর্টিলিটি করে, সেটাও তোমরা জানো। বাইল সল্ট, বাইন্ডিং এজেন্ট গুলা যেগুলো আমরা ইয়েতে পড়ছিলাম, লিপিড লোয়ারিং এজেন্টের মধ্যে পড়ছিলাম না এরকম টাইপের, এখানে এদেরও কিছু কাজ আছে। এরা বায়োসল বাইন্ডিং কোলেস্টেরামিন, কোলেস্টেরল তোমরা পড়ছিলাম না ইয়েতে লিপিড লোয়ারিং এ, তাই না? এখানে এরা কাজ করে ডিক্রিজ ডায়রিয়া বাই এক্সেস ফিকাল বাইল অ্যাসিড, ডিক্রিজ কভারের মধ্যে, কিন্তু এক্সাক্ট ইয়েটা নাই, এরকম ভালো ব্যাখ্যা নাই। নরমালি এই বাইলের সাথে এই ডায়রিয়ার কি সম্পর্ক ওইভাবে জানে না, কিন্তু এদের কিছু অ্যান্টি ডায়রিয়াল ইফেক্ট দেখায় তারা আর কি, ঠিক আছে? অ্যান্টি মর্টিলিটি ড্রাগ তুমি আবার সবাইকে দিবা না, বিশেষ করে বাচ্চাদের দিবা না। বাচ্চাদের যদি তুমি মর্টিলিটি কমাও তাদের ক্ষেত্রে প্যারালাইটিক আলিয়াস হওয়ার সম্ভাবনা দেখা যায়, এবং শুধু বাচ্চাদের না, এটা কিন্তু ওল্ড এজেও তুমি দিবা না, কারণ ওল্ড এজে কিন্তু এমনিতেই পেরিস্টালটিক ওয়েবটা কম থাকে, সো প্যারালাইটিক আইলিয়াস হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু বেশি। আর ওয়ান্স এ প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ কোনো মোশন হয় না, মুভমেন্ট হয় না, তখন কন্টেন্ট গুলো কিন্তু জমে থাকে আর গ্যাস ইয়ে হতে থাকে, ফর্মেশন, অনেক ঝামেলা হয়। সো প্যারালাইটিক আইলিয়াসের বিপদগুলো যেন না হয় বাচ্চাদের এবং বয়স্কদের অ্যান্টি মর্টিলিটি ড্রাগ না দেওয়াই ভালো। ওআরএস এর ইভালুয়েশন যদি জিজ্ঞেস করা হয়, ইভালুয়েশন কথার বাংলা হচ্ছে ভালো এবং মন্দ দিক, বুঝছো? অনেক সময় তোমরা দেখবা পেশেন্টকে, মানে বাচ্চা পেশেন্টের মাকে তুমি জিজ্ঞেস করে অবাক হয়ে যাবা সে ওআরএস কিভাবে বানাইছিল। কত মিনা কার্টুনে দেখাচ্ছে ওর স্যালাইন বানানো, তাই না? দেখায় না মিনা কার্টুন? ইউনিসেফ চেষ্টা করে ওআরএস কিভাবে বানাবে সঠিকভাবে, কতক্ষণ পর্যন্ত বানানোর সবকিছু, কিন্তু তুমি দেখো জ্ঞান নেওয়াটা ভুলে যাই। আমরা কি করি, ইচ্ছা মতন পানি দিয়ে আমরা ওর স্যালাইনটাকে গুলাই, আমরা সেই পানিটাকে ফুটাই, গরম করি, ঠান্ডা করার প্রয়োজন মনে করি না। আমরা ওর স্যালাইনের গুণগত মানটাকে বজায় রাখার জন্য যা যা করার দরকার সেটা ঠিক উল্টা করি। আমরা অনেক সময় দেখি যে অল্প পানিতে বেশি করে গোলায় ফেলাই, কনসেন্ট্রেটেড ওর স্যালাইন দেই, যেটা খুবই ভয়ঙ্কর বিপদ, কারণ ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা কিন্তু খুবই 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 জরুরি একটা ঝামেলা, জীবনের জন্য খুবই সমস্যা করতে পারে। সো এরকম ফল্টি টেকনিকে ওআরএস বানানোটা কিন্তু ক্ষতি। তোমাকে বানাতে হবে সঠিক নিয়মে, সেটা আধা লিটার পানিতে বললে আধা লিটার পানিই লাগবে। আর মগের ব্যাপার, গ্লাসের ব্যাপার চিন্তা করো, আমাদের সবার বাসায় কি একই রকম ইউনিফর্ম মগ বা গ্লাস আছে? আমরা যদি বলি যে 2 গ্লাস পানিতে গোলাবেন, তোমার বাসার গ্লাস আর আমার বাসার গ্লাস একই রকম কি হবে? হবে না।
কিন্তু তুমি যখন বোতলে যেটা মাপা আছে 1/2 লিটার বোতলের পানি, সেই 1/2 লিটার বোতলের পানি নিলে 1/2 লিটার বোতলের পানিই তুমি ফিক্সড পাচ্ছ। ওরকম বুঝাই দিতে হবে। তারপরে বানানোর পরে সেটা কতক্ষণ রাখতে হবে সেটা তুমি যদি না বুঝাইতে পারো, তাহলে দেখা গেল 24 ঘন্টা পর্যন্ত সে রেখে তাকে খাওয়াতে পারতেছে। সেরকম ঝামেলা হইতে পারে ভুল বুঝার জন্য। সেটা হয়তো কার্যকারিতা নষ্ট হয়ে গেছে সেরকম। তো এই কথাগুলো তাকে না বুঝাতে পারলে আল্টিমেটলি তুমি মানে ওআরএস এর যে উপকার হইতো, যেটা প্রাণ বাঁচানোর ছিল, সেটা না পেয়ে আরো বেশি ক্ষতি করতে পারো। সো ইভালুয়েশনটা এইভাবে সুন্দর করে দেওয়া আছে। আমি তোমাদের কাছে এখন শেয়ার করে দিব না। শেয়ার করলে তোমরা এই নোটসটা একটু পড়ে দেখবা যে ইয়ে করতে পারবা। ওরসালাইনের ইভালুয়েশনটা খুব জরুরি জিজ্ঞেস করা হয়। জি ম্যাম। ঠিক আছে? জার্ড হচ্ছে রিফ্লাক্স। অনেক সময় বলে না আমি খাবার খেয়েছি কিন্তু আমার খাবারটা উপরে উঠে আসতেছে, টক ঢেকুর এ ধরনের ঝামেলা এগুলো হয়। জার্ড গ্যাস্ট্রিফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, ঠিক আছে? স্ফিংক্টারটা টাইটনেসটা নষ্ট হয়ে গেছে এটা, তখন সেই ক্ষেত্রে পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? যেহেতু অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, সো অ্যাসিডিটি কমানোর জন্য অ্যান্টিক্যালসার ড্রাগ তুমি দিবা, সাথে তোমাকে প্রোকাইনেটিক ড্রাগ দিতে হবে যারা পেরিস্টালটিক ওয়ে বাড়িয়ে দেয়, সেরকম প্রোকাইনেটিক ড্রাগ গুলো দিয়ে সাথে অ্যাসিড সিক্রেশন কমানোর মাধ্যমে এবং নিউট্রালাইজেশন অফ অ্যাসিড করার মাধ্যমে তোমাকে টোটাল কেয়ারটা নিতে হবে। সো অ্যান্টাসিডের রোল আছে, H2 রিসেপ্টর বা প্রোটন পাম্প ইনহিবিটরের রোল আছে, প্লাস প্রোকাইনেটিক ড্রাগের রোল আছে যারা ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য পেরিস্টালসিস করবে, যেমন মেটাক্লোপ্রোমাইড, ডমপেরিডন, এই ধরনের ড্রাগগুলো প্রোকাইনেটিক এফেক্ট বাড়ায় দেয়, এভাবে তারা হেল্প করে। ঠিক আছে? সো এই দুটো ছিল জরুরি। আর 3 নাম্বার জরুরি হচ্ছে ডায়রিয়াটা। তাহলে আমি আজকে তো ডায়রিয়া বললাম, ডায়রিয়া আর পেপটিক আলসার বললাম। আরেকটা জরুরি হচ্ছে পার্গেটিভস ল্যাক্সেটিভস। স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। পজ করা আছে স্ক্রিন এখন? অ্যাসিড সাপ্রেশনটা দেখা যাচ্ছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা দেখতেছো? এখন দেখো তো, দেখতেছো? ম্যাম এখন ওইটাই আগেরটাই। এখন দেখ কোনটা? এখন ব্যাক দিছেন। এখন ম্যাম টপিক যে এখন তুমি কয়েক টপিক গুলো দেখতে পাচ্ছো? জি ম্যাম। পেপটিক আলসার হয়েছে, ডায়রিয়া বললাম, দুইটা তো ইম্পর্টেন্ট টপিকস বললাম। আর একটু আর দুইটা যেটা বাকি রয়েছে ল্যাক্সেটিভস এন্ড পার্গেটিভস। আমি চেষ্টা করব বৃহস্পতিবার ক্লাসে বলে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে ম্যাম। বুঝছো এবার? নাকি এখন কিছুটা বলবো? এখন তো পারিনি স্যার। ম্যাম বৃহস্পতিবারে পড়ি না হয় ওদিটা। আচ্ছা ঠিক আছে। ডায়রিয়ার উল্টাটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন ট্রিটমেন্টের জন্য ল্যাক্সেটিভস, পার্গেটিভস এগুলো দিতে হয়েছে। ছোট ক্লাস, ছোট আর অ্যান্টিবায়োটিক এমবিবিএস হলে কি করবে আর কি, ক্লাস পড়াতে ছোট। ঠিক আছে? তাহলে পেপটিক আলসারের জন্য যে ড্রাগগুলোর নাম বললাম সেটা কিন্তু জরুরিভাবে পড়তে হবে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আর লেকচারটা আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমরা করতে পারো। আর এন্ডোক্রাইনোলজি রিভিশন তো হইছে মনে হয় মোটামুটি, তাই না? ম্যাম মালিহা ম্যাম শুরু করছেন ওটা। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? সিভিএস নিয়ে কোনো কোশ্চেন? সিভিএস, অটোনমিক, জেনারেল ফার্মা, যেগুলো না পারলে পাশ করার চিন্তা করাটা ভুল। ম্যাম ওগুলা আবার একটু রিভিশন দিলে ভালো হতো। কখন দিব? জি শেষ করে টার্মের আগে যদি টাইম থাকে। তাই নাকি? না খালি পুরান পড়া যেতে পারবো না? আমাদের আর কাজ নেই, কি বলো? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, নিজেরা রিভিশন দাও, আমরা চেষ্টা করবো ক্লাস যদি পাই পরীক্ষার আগে তাহলে আমরা রিভিশন দিয়ে দিব। ঠিক আছে? ওকে ঠিক আছে। তাহলে এখনো 7 মিনিট বাকি আছে, নিজেরা কোশ্চেন করো আমাকে। সিবিএস এর মাত্র ইয়ে করলাম, সিবিএস এর পড়া হয়েছে? ম্যাম আইটেম প্রায় শেষ,
এরিথমিয়া আর ইন্টেলিপিড এই দুইটা বাকি আছে। অ্যারিথমিয়াতে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন টুকুন পড়লেই হবে, নামগুলো পড়বা, আর রিএন্ট্রি সার্কিটটা বলছিলাম সেটা জিনিসটা কি দেখবা, আর হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ক্লাসিফিকেশন পর্যন্তই জিজ্ঞেস করা হয়, এর বেশি যায় না সাধারণত। রিটেন কোশ্চেন দেখলে তোমরা দেখবা আশা করে, ঠিক আছে? ভাইবা তো অতটা যায় না। এই আর কি। আর অ্যান্টি লিপিড তো ছোট্ট একটা লিপিড ক্লোরিন ড্রাগস। আর হাইপারটেনশন কি অবস্থা? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো ম্যাম ওইটা শেষ। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসিফিকেশন এবং তাদের মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট। মাইল্ড টু মডারেট হাইপারটেনশনে কোন ডায়াবেটিক্স ইউজ করব আমরা? ম্যাম থায়াজাইড। থায়াজাইড। আচ্ছা, থায়াজাইড কিভাবে ব্লাড প্রেশার কমায়? মেকানিজমটা কি? ম্যাম পটাশিয়ামকে মানে পটাশিয়ামকে বের করে দেয়। পটাশিয়ামকে বের করে দেওয়ার কারণে থায়াজাইডের সাথে কি পটাশিয়ামের সম্পর্ক আছে? কোন জায়গাটায় সেটা বলবা না? জি ম্যাম। তুমি যে হঠাৎ করে থায়াজাইডের পটাশিয়াম উচ্চারণ করলা, তোকে বলতে হবে তো সাইটটা, তাই না? থায়াজাইডের কয়েকটা মেকানিজম, তার সাথে পটাশিয়ামের সম্পর্কটা কোন জায়গায় গেলে, এটাকে কিডনিতে না ব্লাড ভেসেলে, তোমাকে বলতে হবে না? জি ম্যাম। বলো। এখন ব্লাড ভেসেলে যখন আমার পটাশিয়ামটা বের হয়ে যাচ্ছে, ইফ্লাক্স হচ্ছে বেশি কিভাবে বেশি। পটাশিয়াম বের হয়ে যাচ্ছে? এরকম লাভ দিয়ে বললে তো হবে না ম্যাম। লাভ দিয়ে বলতেছো কেন? থায়াজাইডের সাথে পটাশিয়াম চ্যানেলের সম্পর্কটা করো। কি করে সে? এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলকে তো বলতে হবে না এটা? জি ম্যাম। ইন দ্য ব্লাড ভেসেল, স্মুথ মাসেল। এটা বলার পরে এখন তুমি বলবা পটাশিয়াম বের হয়ে গেলে হাইপারপোলারাইজেশন হবে। হাইপারপোলারাইজেশন হয়ে গেলে আমার ক্যালসিয়াম চ্যানেল যেটা আছে, ভোল্টেজ গেটে ক্যালসিয়াম চ্যানেলটা ক্লোজ হয়ে যাবে। ক্যালসিয়ামটা ইনফ্লাক্স হবে না। ক্যালসিয়ামটা ইনফ্লাক্স না হলে আমার সেলুলার কন্ট্রাকশনটা হবে না। মাসেলে যে কন্ট্রাকশন হবেই না, ক্যালসিয়ামে ঢুকতেছে না, তাই না? বরং হাইপারপোলারাইজেশন হচ্ছে, নেগেটিভিটি থাকতেছে, তাহলে স্টিমুলেশন তো প্রশ্নই আসে না। সো স্মুথ মাসেল অফ দ্য ব্লাড ভেসেল রিমেইনস রিল্যাক্সড, সো আলটিমেটলি পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড প্রেশার কমিয়ে দিচ্ছে। এই হচ্ছে তার থায়াজাইডের আর কি মূল মেকানিজম। এবং তোমাকে প্রথমে উচ্চারণ করতে হবে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল, এই কথাটা মনে না রাখলে হবে না। এখন আসো, এই এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলটা এখানে সে বন্ধ হয়ে গেল, তাই না? থায়াজাইডের মাধ্যমে না ওপেন হয়ে গেল? কোনটা হলো? জি ম্যাম, মানে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলটা ওপেন হইছে। ওপেন হয়েছে। আর কোথায় বন্ধ হইতে দেখছো? কোন ড্রাগের মাধ্যমে দেখছো? কি উপকার পেয়েছো? ম্যাম অ্যাসিটাজোলামাইড কেন? সালফোনাল-ইউরিয়া। অ্যাসিটাজোলামাইড না তো, সালফোনাল-ইউরিয়া। আর ঠিক কিনা? ওইখানে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলটা কিন্তু ক্লোজ হবে, ফলে পটাশিয়াম অ্যাকুমুলেশন হবে। পটাশিয়াম অ্যাকুমুলেশন হওয়ার কারণে ডিপোলারাইজেশন হবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। আর কন্ট্রাকশন হওয়ার কারণে ইনসুলিনটা তখন বেশি বেশি সিক্রেট হবে। ভেসিকল কন্টেনিং ইনসুলিন ব্রেক ডাউন হবে, আলটিমেটলি সিক্রেশন। এই ছিল ওই সালফোনাল-ইউরিয়ার সাথে সম্পর্কিত ঘটনা। আর থায়াজাইডের ব্যাপারে ওপেন হয়ে যাচ্ছে। এই দুইটা জায়গা একটু মনে রাখবো, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল। Thiazide for heart failure in patient having treatment with digoxin. Is there any drug interaction? Yes, ma'am. ডিওক্সিনের কাজটা কমাই দিবে। নাই তো।
ঈশা ম্যামকে কল দিয়ে দেখ, আর তো 2 মিনিটই আছে, ম্যাম কি আর ক্লাস দিবে? মিনিট আছে আর কি ক্লাস নিবে? হ্যাঁ সেটাই, আমরা বের হয়ে যাই, তুই ম্যামকে বল। আর তো 2 মিনিট। হ্যাঁ বের হয়ে যাবো, শোনা যাচ্ছে না ঈশা? আমি ম্যামকে ফোন দিছি, বের হয়ে যা, 2 মিনিট আর কি আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে।